সেই মক টেস্টার যে কোশ্চেন, কিছু কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করবো। অনেকেরই কনফিউশন রয়েছে দেখলাম অনেকগুলো কোশ্চেন নিয়ে, তো আজকে আমরা সেটাই নিয়ে ডিসকাস করব। তারপরে আমরা জিআই যে রিমেনিং পার্টটা ছিল সেই রিমেনিং পার্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন ছিল, the animal cells are interconnected by cell wall, plasma membrane, desmosome and plasmodesmata। এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অনেকেই করে যে প্লাজমা মেমব্রেন, অনেকেই করে যে সেল ওয়াল, কিন্তু না। এই যে সেলের যে অ্যাডহিয়ারেন্স বা সেলের যে ইন্টারকানেকশন, ইন্টারকানেকশনের জন্য তিনটে জিনিস রয়েছে। সেগুলো কি কি? একটা রয়েছে অ্যাডহিয়ারেন্স, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে টাইট জাংশন, এন্ড 3 নম্বর হচ্ছে ডেসমোজোম। এটাকে অনেক সময় এই অ্যাডহেরেন্সটাকে অনেক সময় গ্যাপ জাংশনও বলা হয়। গ্যাপ জাংশন এটাও বলতে পারো। 3 রকম সেলুলার জাংশন এখানে প্রেজেন্ট আছে, একটা গ্যাপ জাংশন, টাইট জাংশন আর ডেসমোজোম। এই ডেসমোজোম কি করে? ডেসমোজোম অ্যাকচুয়ালি একটা একটা সেলকে একটা সেলের সঙ্গে যে ইন্টারকানেকশন এটা মেনটেন করে। গ্যাপ জাংশন কি? গ্যাপ জাংশন যে কাজ সেটা হচ্ছে বিভিন্ন রকম আয়নস, এগুলো যে ট্রান্সপোর্টেশনে হেল্প করে। আর টাইট জাংশন যেটা, সেটার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু পাস হয় না, অর্থাৎ এটা হচ্ছে ইনপারমিয়েবল একটা জাংশন। আর ডেসমোজোমের কাজ কি? ডেসমোজোম জাস্ট এই দুটো সেলকে ইন্টারকানেক্টেড করে রাখে। তাহলে খুব স্বাভাবিক এখানে কিন্তু অ্যান্সার সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেন হবে না, এখানে হবে অপশন নাম্বার সি। হলো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে the largest lymphoid organ of the body is lymph node, palatine tonsil, spleen আর অ্যাপেন্ডিক্স। এখানে অনেকেই করেছে লিম্ফ নোড, না লিম্ফ নোড হবে না। লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড অ্যামং দ্য অপশনস ইজ স্প্লিন। আমি যখন ইমিউনোলজি পড়িয়েছিলাম, আমি ইমিউনোলজিতে তোমাদের লিম্ফয়েড অর্গান নিয়ে বলেছিলাম, আশা করি মনে আছে। লিম্ফয়েড অর্গান বলেছিলাম 2 রকমের হয়, একটাকে বলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান এন্ড সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো সেকেন্ডারির মধ্যে কোনগুলো কোনগুলো পড়ে? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। সেকেন্ডারির মধ্যে পড়ে স্প্লিন আর লিম্ফ নোড, আর প্রাইমারির মধ্যে পড়ে থাইমাস এবং বোন ম্যারো। ঠিক আছে, এবার যদি বলে লার্জেস্ট লিম্ফয়েড অর্গান, ধরো বোন ম্যারো দিল, থাইমাস দিল, স্প্লিন দিল, লিম্ফ নোড দিল, তখন কিন্তু হবে বোন ম্যারো। কিন্তু এখানে বোন ম্যারো অপশন দেয়নি। ওকে, তাহলে এখানে হবে স্প্লিন। থাইমাস স্প্লিনের থেকে ছোট। আশা করি বুঝতে পারলাম কোথায় ভুলগুলো হচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে অপশন হবে অপশন নাম্বার ডি। Question number 3. The main pacemaker of heart is SA node, AV node, Purkinje fiber, and bundle of His। এখানে অনেকেই করেছে এভি নোড, অনেকে ঠিকও করেছে এটা। এখানে হবে কারেক্ট অ্যান্সার SA নোড। এখানে দেখো SA নোডে কি হয় অ্যাকচুয়ালি, যদি অ্যানিমেশনটা ভালো করে দেখো, ফার্স্ট যে ইম্পালসটা বা অ্যাকশন পটেনশিয়ালটা এখানে জেনারেট হয় SA নোডে, এটা SA নোড, আর এটাকে বলা হয় এভি নোড। ঠিক আছে, তারপর বান্ডেল অফ হিস, তারপর পার্কিনজি ফাইবার। তাহলে প্রথম জেনারেট হচ্ছে এসএ নোডে, সেখান থেকে যাচ্ছে এভি নোডে। এইবার তারপর কি হচ্ছে, আমাদের
বান্ডেল অফ হিস এবং পার্কিনসন ফাইবারে এটা ট্রান্সপোর্টেড হচ্ছে। তাহলে এখানে ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে ফার্স্ট জেনারেশনটাই হচ্ছে SN02। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। যখন যে কোনো এমসিকিউ যখন করবে তখন প্রত্যেকটার এক্সপ্লেনেশনটা একটু জেনে রাখবে, তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন করা যেতে পারে। তারপর বলছে দ্য এন্ডোক্রাইন কম্পোনেন্ট ইন দ্য কিডনি দ্য সিক্রিট রেনিন ইজ দ্য বোম্যান ক্যাপসুল, অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, ভাসা রেক্টা। এখানে কোনটা কারেক্ট হবে? এন্ডোক্রাইন কম্পোনেন্ট ইন কিডনি দ্যাট সিক্রিট রেনিন। রেনিন একটা হরমোন, যেই হরমোনটা আমাদের ব্লাড প্রেশার কে ইনক্রিজ করতে হেল্প করে। তাই তো আমি হরমোন চ্যাপ্টারে পড়িয়েছিলাম, কি বলেছিলাম? রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন, সিস্টেম। এই রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, এই সিস্টেমটা আমাদের অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারকে মেনটেন রাখতে হেল্প করবে, বা ব্লাড প্রেশারের যে হোমিওস্ট্যাসিস মেনটেন রাখতে হেল্প করে। তাহলে রেনিন কোথায় বেরোয়? বোম্যান ক্যাপসুল হবে না, অ্যাড্রিনাল গ্ল্যান্ডও হবে না, ভাসাটাও হবে না, তাহলে কি হবে? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে জাক্সটাগ্লোমেরুলার সেল রয়েছে, সেই সেল থেকে রেনিনটা সিক্রিট হবে। তাহলে এখানে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কারেক্ট হবে। এটা আমি ডিসকাস করেছিলাম যখন আমি তোমাদের হরমোন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। স্ট্রাকচার অফ আরবিসি মেমব্রেন ইজ মেইনটেইনড বাই স্পেকটিন, ইলাস্টিন, কোলাজেন, ল্যামিনিন। কোনটা হবে কারেক্ট দেখি বলো। অ্যাকচুয়ালি আরবিসি সাইটোস্কেলিটন, সেই সাইটোস্কেলিটনকে কে মেইনটেইন করছে? আরবিসি মেমব্রেনের যে সাইটোস্কেলিটন সেটাকে অ্যাকচুয়ালি কে মেইনটেইন করে? মেইন যে প্রোটিন তার নাম হচ্ছে স্পেকটিন। ঠিক আছে, এগুলোকে সব বলা হয় অ্যাঙ্কার প্রোটিন। এটা হচ্ছে স্পেকটিন। এই স্পেকটিনটা কিরকম? এরকম ধরনের দেখতে হয়, এই যে স্পেকটিন এরকম চেনের মতো দেখতে হয়। ঠিক আছে, এই স্পেকটিনে যদি কোনো সমস্যা থাকে তাহলে এক রকমের অ্যানিমিয়া হয়। সেটা কি অ্যানিমিয়া বলে কেউ বলতে পারবে? যদি স্পেকটিন বা অ্যাসোসিয়েটেড সাইটোস্কেলিটন প্রোটিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে এক ধরনের অ্যানিমিয়া তৈরি হয়। সেই অ্যানিমিয়াকে কি অ্যানিমিয়া বলে বলতে পারবে? নর্মাল আরবিসি কিরকম দেখতে হয়? বাইকনকে, তাই তো? কিন্তু যখন এই ধরনের প্রোটিনগুলো, সাইটোস্কেলিটন যে প্রোটিনগুলো মেনটেন করছে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় বা সেগুলো যদি কোনো মিউটেশনের জন্য সেগুলো তৈরি না হতে পারে, তাহলে কি হয়? সেগুলো না থাকলে আরবিসি গুলোকে স্ফেরোসাইট হয়ে যায়, মানে একদম স্ফেরিক্যাল হয়ে যায়। এটাকে বলা হয় হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। সিকেল সেল না, নট সিকেল সেল। সিকেল সেল নয়, সিকেল সেল অন্য কারণে হয়। সিকেল সেল হয় পলিমারাইজেশন অফ হিমোগ্লোবিনের জন্য হয়, সেটা আলাদা। সাইটোস্কেলিটনের সঙ্গে সিকেল সেলের কোনো সম্পর্ক নেই। সিকেল সেল কিরকম হয়? এইরকম হয়। এটা কিন্তু কোনো মেমব্রেন ডিফেক্ট নয়। এখানে কি হয়? এখানে পলিমারাইজেশন অফ হিমোগ্লোবিন হয়। হিমোগ্লোবিন গুলো কি হয়? একটা সময় একটা পলিমার তৈরি করে, সেই জন্য এটা সিকেল সেল হয়ে যায়। তাহলে সিকেল সেলের সঙ্গে কিন্তু মেমব্রেন ডিফেক্টের কোনো সম্পর্ক নেই। মেমব্রেন ডিফেক্টের সম্পর্ক হচ্ছে তার সঙ্গে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, বা যেটাকে বলা হয় স্ফেরোসাইটোসিস, যেটাকে আমরা বলা হয়। ঠিক আছে, বুঝে গেল? এটা সবাই ঠিকঠাকই অ্যান্সার দিয়েছে। হেল্পার অ্যান্ড সাইটোটক্সিক সেলস আর বি সেল, টি সেল, মনোসাইটস, ম্যাক্রোফেজ। হেল্পার সেল কোনটা? এবার বলো, হেল্পার সেল কোনটা? কোন সেলটাকে হেল্পার সেল বলা হয়, কোনটাকে সাইটোটক্সিক সেল বলা হয়? বলে ফেলো। হেল্পার CD4, এটা অনেকবারই আগে বলেছিলাম। আর সাইটোটক্সিক CD8, এগুলো সব হচ্ছে
লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট হলো। এরিথ্রোপয়েসিস ইজ প্রমোটেড বাই, এটাও মোটামুটি সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 4, এরিথ্রোপয়েটিন, সিএসএফ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। ওটা হবে এটা এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েসিস মানে ফর্মেশন অফ এরিথ্রোসাইটস। কোনটা হবে এটা? এটা এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন। all are essential in heme synthesis except হিম সিনথেসিসের জন্য কোন কোন জিনিসগুলো এসেনশিয়াল সেটা জানতে চেয়েছে, বলো কোনটা কারেক্ট অ্যান্সার এখানে হবে? কোনটা কারেক্ট হবে? এখানে কারেক্ট হবে লেড, সায়ন, গ্লাইসিন, গ্লোবিউলিন। কারণ গ্লাইসিন থেকে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন সিনথেসিস হওয়াটা শুরু হয়। ফেরাস আয়ন হিম তৈরি করতে কাজে লাগে। গ্লোবিউলিন হিমের আমাদের যে হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন নিয়ে তৈরি, তাই তো? হিমের মধ্যে থাকে আয়রন আর প্রোটোপোরফাইরিন আর গ্লোবিন, বোঝা গেল? তাহলে এখানে হবে লেড। কিন্তু এখানে কোশ্চেনটা একটু ডিফেক্ট রয়েছে, এটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে হিমোগ্লোবিন সিনথেসিস, কারণ অ্যাকচুয়ালি হিম তৈরিতে কিন্তু গ্লোবিলিনের কিন্তু কোনো রোল নেই, ঠিক আছে? গ্লাইসিন এবং ফেরাস আয়ন ঠিক আছে, কিন্তু গ্লোবিলিনের কোনো রোল নেই, এটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল। এই কোশ্চেনটা কোনো একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, মহারাষ্ট্রের কোনো একটা এক্সামে এসেছিল, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। হিমোগ্লোবিন সিনথেসিস বলে আরো জিনিসটা ভালো হতো, ঠিক আছে? তারপরের কোশ্চেন, refractive index or immersion oil used in light microscope is 1.51, 1.48, 1.23 and 1.15। কোনটা এখানে কারেক্ট অপশন বলে মনে হচ্ছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 100x এর ক্ষেত্রে আমরা অয়েল ইউজ করি, এবং সেই অয়েলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবসময় গ্লাসের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার সমান হতে হবে। হলো? তাহলে এখানে কারেক্ট আনসার হলো 1.51, এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে অয়েলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলওয়েজ ইকুয়ালস টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, তাহলে 1.15। ফিক্সেটিভ চয়েস অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইউরেনিয়াম টেট্রাক্সাইড, অ্যাসিটন, গ্লুটারালডিহাইড আর ফরমালিন। কোনটা হবে এখানে? ফিক্সেটিভ চয়েস ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য আমরা কোনটা ইউজ করি? এখানে হবে গ্লুটারালডিহাইড। কত পার্সেন্ট গ্লুটারালডিহাইড? 2%। 2% গ্লুটারালডিহাইড ইউজ করা হয়। আর কি ইউজ করা যেতে পারে? ইলেকট্রন মাইক্রোস্কোপের যে ফিক্সেটিভ, আরেকটা কি আমরা ইউজ করতে পারি? অসমিয়াম টেট্রাক্সাইড। অসমিয়াম টেট্রাক্সাইড, ঠিক আছে। 11 question, the most commonly used mounting media is glycerin, DPX, distilled water, Canada balsam। এখানে সবাই জানো ডিপিএক্স, এটা সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, ডিপিএক্স। লেন্থ অফ উইন্টার টিউব ইউজড ইন এস্টিমেশন অফ ইএসআর। এই কোশ্চেন কিন্তু আমি অনেকবার বলেছিলাম, অনেকেই ভুল করেছে, অনেকেই করেছে 100 মিলিমিটার।
কিন্তু এখানে লেন্থ অফ বলেছে, লেন্থ কত? 150 মিলিমিটার, 110 মিলিমিটার, 100 মিলিমিটার, 120 মিলিমিটার। যখন টিউব কোশ্চেন থাকবে এরকম, যেমন উইন্ট্রপ টিউব বা ওয়েস্টার্ন গ্রিন পিপেট, ওয়েস্টার্ন গ্রিন পিপেটের যে লেন্থ সেটা কত? সেটা হচ্ছে 300 মিলিমিটার। আর গ্র্যাজুয়েশন কতটা রয়েছে? 200। তেমনি ঠিক এখানেও উইন্ট্রপ টিউবের ক্ষেত্রে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 110 মিলিমিটার, নট 100। এখানে আমাকে জানতে চাইছি লেন্থ, নট গ্র্যাজুয়েশন। আর এখানে গ্র্যাজুয়েশন রয়েছে 100 মিলিমিটার। তাহলে এটা একটুখানি দেখে রাখতে হবে, ঠিক আছে? The anticoagulant combination double oxalate is calcium potassium oxalate, ammonium calcium oxalate, potassium ammonium oxalate, potassium magnesium oxalate। এখানে কোনটা কারেক্ট হবে? এখানে অপশন নাম্বার সি। দেখো একটা জিনিস দেখে নাও, এই দুটো তো কোনো মতেই হবে না যদি নাও জানা থাকে। যদি নাও জানা থাকে এই দুটো কোনো মতেই হবে না, কারণ ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামটাকেই তো আমরা অমিট করার জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করছি। তাহলে যদি আমরা ক্যালসিয়াম দিয়েই দিই এখানে, তাহলে তো ব্লাড ক্লটই, ব্লাডটা তো ক্লট হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমাদের অমিট করতে হবে, ক্যালসিয়াম রাখা যাবে না কোনোদিন, কোনো কিছুতেই। তাহলে এ এবং বি অলরেডি বাদ হয়ে গেল। এবার সি আর ডি এর মধ্যে যেটা হবে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম এবং অ্যামোনিয়াম অক্সালেট, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট। তারপর বলছে দ্য প্রিকারসর সেল অফ নিউট্রোফিল ইজ মাইলোসাইট, মেগালোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট, প্লাজমা ব্লাস্ট। প্রিকারসর সেল অফ নিউট্রোফিল কি কি বলেছিলাম? প্রথমে হয় কি? হিমাটোপয়েটিক স্টেম সেল। তারপর কি হয়? তারপর বলে ফেলো, এক এক করে বলো। হিমাটোপয়েটিক স্টেম সেল বলে কি? দেখো বলতে পারছেন না। মাইলয়েড প্রিকারসর সেল, মাইলয়েড প্রিকারসর স্টেম সেল। এখান থেকে কি হয়? মাইলো ব্লাস্ট। তারপর কি হয়? প্রো মাইলোসাইট। তারপর কি হয়? মাইলোসাইট। তারপর মেটা মাইলোসাইট, ব্যান্ড সেল। তারপর হয় নিউট্রোফিল। এটা মনে রাখতে হবে। হিমাটোপয়েটিক স্টেম সেল, মাইলয়েড প্রিকারসর স্টেম সেল, মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড সেল, নিউট্রোফিল। তাহলে এখানে প্রিকারসর সেল, তাহলে মেগালোব্লাস্ট কোনো মতেই হবে না, এরিথ্রোব্লাস্ট হবে না, প্লাজমা ব্লাস্ট হবে। এবার মেগালোব্লাস্ট, মেগালোব্লাস্ট কোন সেলের প্রিকারসর সেল বলো তো? দেখ এখানে মাইলোসাইট হবে, তাহলে মেগালোব্লাস্ট, এই মেগালোব্লাস্টটা কোন সেলের প্রিকারসর সেল? কে বলতে পারবে এটা? মেগালোব্লাস্ট হচ্ছে, দেখি একজন বলতে পেরেছে, প্লেটলেট। হলো না, সে তো হলো মেগা ক্যারিওব্লাস্ট। প্লেটলেটের তো মেগা ক্যারিওব্লাস্ট। আমার কথা হচ্ছে মেগালোব্লাস্ট কোন সেলের প্রিকারসর সেল? Megaloblast is the precursor cell of macrocyte RBC, তাই না? এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কখন হয়? এগুলো ভুল হচ্ছে কেন? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় যখন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়। তাহলে মেগালোব্লাস্ট
বোন ম্যারোতে পাওয়া যায় এবং এটা হচ্ছে ম্যাক্রোসাইটিক আরবিসি প্রিকারসর সেল। বুঝা গেল? তাহলে এগুলো মাথায় রাখতে হবে। The major cation found in extracellular fluid is, এক্সট্রা মানে বাইরে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। তাহলে এটা হচ্ছে আমার সেল, সেলের মধ্যে যেগুলো সেগুলো সব ইন্ট্রাসেলুলার, আর বাইরে যেগুলো সেগুলো সব এক্সট্রা সেলুলার। কি কি রয়েছে? বা এক্সট্রাসেলুলার বাইকার্বনেট, সোডিয়াম, প্রোটিন, ক্লোরাইড। আর ভেতরে কি রয়েছে? ফসফেট, পটাশিয়াম, প্রোটিন। প্রোটিন বাইরে ভেতরে দুইটাই থাকে, এবং ম্যাগনেসিয়াম আর সালফেট। এইটা একটুখানি দেখে নেবে, ফসফেট আর ম্যাগনেসিয়াম। এগুলো যেহেতু আনকমন সেহেতু জিজ্ঞেস করতেই পারে এগুলো ইন্ট্রাসেলুলার না এক্সট্রা সেলুলার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোন আয়নটাকে, দেখো এখানে যে কারেক্ট অ্যান্সার সেটা হবে আয়ন ফাউন্ড ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, দ্যাট ইজ সোডিয়াম। ওকে, এবার আমাকে বলো যে কোন আয়নটাকে এখানে এটা সেলুলার বাফার বলা হয়। কোন আয়নটাকে সেলুলার বাফার বলা হয়? এতগুলো আয়ন তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। কোন আয়নটাকে আমরা সেলুলার বাফার বলি? যেমন আমরা বলি ফসফেট। হ্যাঁ ফসফেট, বাইকার্বনেটকে বলি আমরা ব্লাড বাফার, তেমনি সেলুলার বাফার মেনটেন করে হচ্ছে ফসফেট। মনে থাকবে? তাহলে এই ছবিটা মনে রাখবে, এই ছবিটা মনে রাখলেই সবকিছু মনে থাকবে। ঠিক আছে? তারপর the following sugar will give positive taste with serial of taste: glucose, galactose, fructose, both B and C। এটা অনেকেই ভুল করেছে, ম্যাক্সিমাম লোক করে দিয়েছে বোথ বি এন্ড সি। এখানে অপশন হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজে সিমেন্ট টেস্ট করার সময় কি করা হয়? আমরা রেসোর্সিনল ইউজ করি। এই সেলিয়ন অফ টেস্ট রেসোর্সিনল দিয়ে করা হয়। ফ্রুক্টোজ, তাই তো, ফ্রুক্টোজের যে টেস্ট করা হয় সেটা হয় রেসোর্সিনল রিএজেন্ট দিয়ে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ফ্রুক্টোজ। ওকে, তারপরে বলছে পেশেন্ট হ্যাজ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া অ্যান্ড স্টুল এক্সাম, reverse motile coma shaped organism. The infection is likely to be ulcerative colitis, diphtheria, staphylococcus, cholera. কমা শেপ বলেই দিয়েছে। কোথায় গেল? এই যে কমা শেপ কথাটা রয়েছে, কমা শেপ মানে একদম 100% এটা ভিভিও কলোনি। ঠিক আছে, অ্যান্ড রিভার্সাল মোটাইল। তাহলে কি হবে? এটা কলেরা। কলেরার সঙ্গে আর কি কি রিলেটেড? কলেরার সঙ্গে রিলেটেড ওয়াটারি ডায়রিয়া। ওয়াটারি ডায়রিয়াকে কলেরাতে কি বলা হয়? কি ধরনের অ্যাপিয়ারেন্স বলা হয় এটাকে, মনে আছে? কি রাইস ধরনের? ওয়াটার অ্যাপিয়ারেন্স। রাইস ওয়াটার স্টুল, মানে ভাতের ফ্যানের মতো। রাইস ওয়াটার স্টুল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ভিভিও কলোনি। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক অনেক জায়গাতেই এসছে, অনেক কনফিউশন আছে এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে, সেই জন্য আমি এখানে পুরো এক্সপ্লেন করে দিচ্ছি। দ্য পাইপেট দ্যাট হ্যাজ বাল্জড আউট পোর্শন ইন দ্য মিডল ইজ কল্ড। দেখো পিপেট ক রকমের হয়, অনেক রকমের পিপেট হতে পারে। এই যে পিপেটটা, এটাকে বলা হয় মোর পিপেট, এটাকে বলা হয় সেলুলজিক্যাল পিপেট, এটাকে বলে ভলিউমেট্রিক পিপেট, এটাকে বলা হয় অসওয়াল্ড ফলিন পিপেট। ওকে, এটাকে বলে পাস্তুর পিপেট, এটাকে বলে ট্রান্সফার পিপেট। এবার বলছে কি বাল্জ আউট। বাল্জ আউট মানে এই জায়গাটা, বাল্জ আউট পোর্শন ইন দ্য মিডল। এবার একটা কোশ্চেন এখানে আছে, তুমি তখন বলবে যে এখানেও তো বাল্জ আউট, অসওয়াল্ড ফলিন পিপেটেও তো বাল্জ আউট, কিন্তু অসওয়াল্ড ফলিন পিপেটের যে বাল্জটা মধ্যিখানে নেই, এটা রয়েছে নিচের দিকে। তাহলে এই যে ফিচার্সটা দেখে নিতে হবে। দুটোই বাল্জ আউট পোর্শন, এটাও বাল্জ আউট এটাও বাল্জ আউট, কিন্তু এটা মিডিলে একদম 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 বিচো বিচ, একদম মিডিলে রয়েছে।
আর এটা রয়েছে নিচের দিকে। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট? ভলিওমেট্রিক। ভলিওমেট্রিক দিয়ে কি মাপা হয়? ভলিউম মাপা হয়, ঠিক আছে। সেরোলজিক্যাল পিপেট আর মর পিপেট দিয়ে আমরা কি করি? আমরা ট্রান্সফার পিপেট এবং এটাও ভলিউম মাপতে পারি। তিনটি পিপেট দিয়ে আমরা ভলিউম মাপতে পারি। এর মধ্যে ভলিওমেট্রিক পিপেট ইজ মাস্ট মোর সেন্সিটিভ এবং প্রিসাইজড। ভলিওমেট্রিক পিপেট দিয়ে আমরা সব থেকে ভালো ভলিউম মাপতে পারি। এই ভলিওমেট্রিক পিপেট আমরা হিমাটোলজিতে একটা জায়গায় ইউজ করি। কোথায় ইউজ করেছি বলো তো ভলিওমেট্রিক পিপেট? মনে আছে? কোন জায়গাতে আমরা ভলিওমেট্রিক পিপেট? হিমোগ্লোবিন বা হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটারে আমরা ভলিওমেট্রিক পিপেট এখানে ইউজ করেছি, ঠিক আছে। দেখবে বাল্জ আউট পোর্শন একদম মিডিলে, এইটা হচ্ছে সেটা। সেটা ছোট ভার্সন, এটা অনেক বড় ভার্সন, বড় আছে, বিভিন্ন রকম সাইজ অ্যাভেলেবেল থাকে। ওকে, আর তাহলে এগুলো আমরা সব রকম লিকুইড মাপতে বা ট্রান্সফার করতে ইউজ করতে পারি। আর অসওয়াল্ড ফ্লোরিন পিপেট আমরা ইউজ করি যদি ভিসকাস কোনো কিছু মেটেরিয়াল থাকে, যেমন ব্লাড, ঠিক আছে, সিরাম, প্লাজমা, গ্লিসারিন, যদি কোনো ভিসকাস মেটেরিয়াল থাকে সেইগুলোকে আমরা ট্রান্সফার করতে বা মেজার করতে ইউজ করতে পারি অসওয়াল্ড ফ্লোরিন পিপেট। আর ট্রান্সফার পিপেট এটা ল্যাবরেটরিতে ইউজ হয়। এগুলো সব অ্যাকচুয়ালি ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। এইগুলো এটাকে বলে পাস্তুর পিপেট, এটা ট্রান্সফার পিপেট। তাহলে পিপেটের ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল আশা করি, আর কোনো কনফিউশন হবে না। সমস্ত রকম পিপেট বলে দিলাম। আর মেকানিক্যাল পিপেট যেগুলো, সেগুলো তো আমরা ল্যাবরেটরিতে ইউজ করছি, সেটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, ঠিক আছে। কালাজ্বর is an infection is caused by trypanosomes, লিশমেনিয়া, জিয়ার্ডিয়া। বলছি মেকানিক্যাল পিপেট কোনটা? কোনটা? মেকানিক্যাল পিপেট। মেকানিক্যাল পিপেট আমরা যেটা ইউজ করি ল্যাবরেটরিতে, যে পিপেট গুলো আমরা ইউজ করি সেটাকে মেকানিক্যাল পিপেট সেগুলো। আবার মেকানিক্যাল মানে পিপেটের যে কোনো মধ্যে, পিপেটই মেকানিক? হ্যাঁ কোনো পিপেট। দেখো ওই রকম পিপেট আবার দুরকম হতে পারে, একটা অটোমেটিক, একটা ম্যানুয়াল। অটোমেটিক যেটা যেটা হচ্ছে তুমি মানে সুইচ টিপলেই চলে আসবে, অটোমেটিক ভলিউম ওখানে সাক আপ হয়ে যাবে। আর এমনি নর্মাল ম্যানুয়াল যেটা, সেগুলো যেগুলো আমরা নর্মালি ইউজ করি, যেগুলো, বা যেটাকে আমরা একটা নামে বলতে পারি মাইক্রো পিপেট। মাইক্রো পিপেট সেটাও মাইক্রো পিপেট হতে পারে, ঠিক আছে। ওখানে তো মেকানিক্যাল মানে মেকানিজম আছে ভেতরে, স্প্রিং ফিং অনেক কিছু রয়েছে, সেই জন্য এটাকে মেকানিক্যাল পিপেটও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ওটাকে মাইক্রো গ্লাস পিপেটও পিপেট বলা গুলো হয়। তো মেকানিক্যাল পিপেটের মধ্যে পড়ছে না? না, গ্লাস পিপেট গুলো আচ্ছা, মেকানিক্যাল মেকানিক্যাল, ঠিক আছে। ঠিক আছে। কালাজ্বর ইনফেকশন কজড বাই ট্রাইপ্যানোসোমস, লিশমেনিয়া, জিয়ার্ডিয়া, প্লাজমোডিয়াম। এখানে কোনটা হবে? দেখো ট্রাইপ্যানোসোমা ক্রুজি কি করে? এটাও একটা ফ্ল্যাজেলেটস, এটা স্লিপিং সিকনেস তৈরি করে, ট্রাইপ্যানোসোমা ক্রুজি। জিয়ার্ডিয়া লাম্বিয়া, জিয়ার্ডিয়া লাম্বিয়া স্টিয়াটোরিয়া তৈরি করে, এটা হচ্ছে একটা, এটাও ফ্ল্যাজেলেটস, তাই তো। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া তৈরি করে। লিশমেনিয়া ডোনোভ্যানি, লিশমেনিয়া ডোনোভ্যানি কি করে? কালার জ্বর তৈরি করে। লিশমেনিয়া ডোনোভ্যানির দুটো ফর্ম রয়েছে, একটাকে বলা হয় কি ফর্ম? দুটো ফর্ম রয়েছে, কোনটা হিউম্যান টাইপ আর কোনটা স্যান্ডফ্লাই টাইপ, বা কোনটা স্যান্ডফ্লাইতে গ্রো করে। একটা হচ্ছে এমএসটি গুড, একটা প্রোম্যাস্টি গুড। এমএসটি গুডটা হিউম্যান ফর্ম, আর এটা হচ্ছে স্যান্ডফ্লাই ফর্ম। Following organ does not function as lymphoid organ: thymus, bone marrow, lymph node, liver. লিম্ফয়েড অর্গান হিসেবে কোনটা কাজ করে না? অনেকেই করেছে দেখলাম বোন ম্যারো, কিন্তু বোন ম্যারো তো একটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। কোনটা এখানে কারেক্ট হবে? আমার ওই নোটটা আবার দেখো। লিম্ফয়েড অর্গানের মধ্যে টোটাল
চারটে রয়েছে, থাইমাস, বোন ম্যারো, স্প্লিন এবং লিম্ফ নোড। এখানে লিভারের কোনো রোল নেই, ঠিক আছে? তাহলে লিভার ইজ নট এ লিম্ফয়েড অর্গান, তাহলে এখানে লিভার হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেটে দেখবি অনেক সময় ভুলভাল ইনফরমেশন দেওয়া আছে, লিভার ইজ এ লিম্ফয়েড অর্গান, বাট লিভার ইজ নট লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? লিম্ফয়েডটা আসছে কোত্থেকে? লিম্ফোসাইট থেকে আসছে, তাই তো? তাহলে একটা জিনিস দেখে নাও, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লিম্ফোসাইটের একটা রোল রয়েছে। থাইমাসে লিম্ফোসাইট গ্রো করছে, বোন ম্যারোতে লিম্ফোসাইট ফর্মেশন হচ্ছে, স্প্লিনে এখানে লিম্ফোসাইটের ম্যাচুরেশন হচ্ছে, লিম্ফ নোডে লিম্ফোসাইটের ম্যাচুরেশন হচ্ছে। The node বা gland is the organ is related to lymphocyte maturation বা lymphocyte formation। তাহলে এখানে স্বাভাবিকভাবেই লিভার হবে না, তাহলে লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এই নট, এক্সেপ্ট, এগুলো খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে অ্যান্সার দেওয়ার সময়। The first phase in growth curve of bacteria inoculate in a medium is generation phase, lag phase, stationary phase, log phase। যখন ব্যাকটেরিওলজি নিয়ে পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম, ক রকমের এ থাকে গ্রোথ কার্ভে? এটা যদি গ্রোথ কার্ভ হয় তাহলে আমরা দেখি এরকম দেখা যায়, তাই তো? এরকম হয়ে এরকম ওঠে, এটা কি ফেজ? এটাকে বলে ল্যাগ ফেজ, ল্যাগ। এটা হচ্ছে লগ বা এক্সপোনেনশিয়াল ফেজ, এটাকে বলে স্টেশনারি ফেজ বা ডেথ ফেজ। ডেথ ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ ফেজ, ঠিক আছে? ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজ কি বলবো আমরা? ল্যাগ ফেজ। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। ল্যাগ, লগ, স্টেশনারি এবং ডেথ ফেজ। The following is a rickettsial infection: typhoid and paratyphoid fever, brucellosis, Rocky Mountain spotted fever, acute rheumatic fever। রিকেটিশিয়া যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটা কি ধরনের রোগ তৈরি করে? রিকেটিশিয়া গ্রুপের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক আছে? তাহলে কোনটা হবে কারেক্ট? এটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু আগেও বলেছি, যদিও এই ফিভারটা নিয়ে বলিনি, স্ক্রাব টাইফাস নিয়ে বলেছিলাম। স্ক্রাব টাইফাস ইজ কজড বাই রিকেটিশিয়া, ঠিক আছে? ওরিয়েনশিয়া সুসুগামুসি, ঠিক আছে? তাহলে এখানে হবে রকি মাউন্টেড স্পটেড ফিভার। দেখো, টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, সালমোনেলা টাইফি, এটা হলো এস টাইফি। অ্যাকিউট নিউমোনিক ফিভার কে তৈরি করে? মনে আছে? আগের দিনই কিন্তু বলেছি। অ্যাকিউট রিউমেটিক ফিভার কে তৈরি করে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। ব্রুজেলোসিস কি করে? ব্রুজেলা। আর রকি মাউন্টেন স্পটেড ফিভার, দেখো যদি নাও জানো তাহলে এনারা তো তুমি জানো, তোমার জানা আছে নিশ্চয়ই, টাইফয়েড কে তৈরি করে? স্টাইফি। অ্যাকিউট রিউমেটিক ফিভার স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, আর ব্রুজেলোসিস ব্রুজেলাই তৈরি করবে। তাহলে অপশন নাম্বার সিটা পড়ে রইলো, তাহলে এটাতে আমরা ঠিক করে দেবো, তাই না? Size of the needle is 21 gauge, 22 gauge, 23 gauge, 24 gauge। কোনটা হবে? নরমালি আমরা কোন কোন নিডলটা ইউজ করি ল্যাবরেটরিতে? নরমালি কোনটা ইউজ করি? 24 গেজ। এর কালার? চব্বিশ গেজের কালার কে বলতে পারবে? পার্পল বা পিঙ্ক কালার। 23 গেজ ব্লু কালার, 22 গেজ
ব্ল্যাক কালার, 21 গেজ গ্রিন কালার, 26 গেজ কি কালার, 26 গেজ ব্রাউন কালার। তাহলে এখানে গ্রিন রয়েছে, গ্রিন দেখতে পাচ্ছ, তাহলে এটা অপশন এ হবে। অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট ওয়ান আর ক্লিয়ারিং রিয়েজেন্ট, টরুইন, ক্লোরোফর্ম, অ্যালকোহল, জাইরিন। কোনটা ক্লিয়ারিং রিয়েজেন্ট নয় বলো? খুব স্বাভাবিক, এটা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। টলুইন, ক্লোরোফর্ম, জাইলিন, সিডারউড অয়েল, এগুলো সব হচ্ছে ক্লিয়ারিং রিয়েজেন্টস। আচ্ছা, কোলেস্টেরল এস্টিমেশন ইজ ডান বাই ফলোইং মেথড, বলো কোনটা হবে? মলিস মেথড, জেমস রিঅ্যাকশন, পাইরোগ্যালোটেট মেথড, জ্যাক ফেরি ক্লোরাইড মেথড। দেখো এটা নাই জানতে পারো। দেখো মলিস মেথড, আমরা এটা হচ্ছে একটা টেস্ট ফর কার্বোহাইড্রেট, নোটে দেখবে দিয়ে দিয়েছি, নোট আছে এটা। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বো। জেমস মেথড কিসের? ক্রিয়েটিনিন। পাইরোগ্যালোটেট মেথড এটা কি? এটা হচ্ছে মাইক্রোপ্রোটিন, মাইক্রোপ্রোটিন। তাহলে তুমি তিনটে তো জানোই, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি নিজেও জানি না যেরকম কোনো মেথড ছিল, ক্লোরাইড মেথড আমার জানা ছিল না। তো আমি দেখছি যে তিনটে মেথড আমি জানি যে কোনটা কি কি মেথড, তো যেটা পড়ে থাকছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। What is the eosinophil count present in normal DLC smear? 1 to 6%, 1 to 10%, 6 to 10%, 5 to 8%. Normal eosinophil count সবাই জানো যে 1 to 6%. All the following are important to protect the integrity of reagent strip except storing in a opaque bottle, removing the desiccant from the bottle, resealing the bottle after removing a strip, storing at room temperature. বুঝতে পারছো তো কোশ্চেনটা? কোশ্চেনটা বলছে যে আমাদের যে ইউরিনের যে স্ট্রিপগুলো থাকে সেইগুলোর যে ইন্টিগ্রিটি সেটা রক্ষা করার জন্য, মানে সেটা ঠিক রাখার জন্য আমরা কি করব, কিন্তু একটা জিনিস করব না, এক্সেপ্ট রয়েছে। কোন জিনিসটা আমরা করব না? স্টোরিং ইন এ ওপেক বটল, রিমুভিং দ্য desiccant from the bottle, resealing the bottle after removing a strip, storing at room temperature. দেখো প্রত্যেকটা রিএজেন্টের মধ্যে সিলিকা জেল থাকে, এগুলোকে ডেসিক্যান্টও বলা হয়। তো সিলিকা জেলগুলো কি করে অ্যাকচুয়ালি এই যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে যদি আমরা এটাকে রিমুভ করে দিই তাহলে তো সেই রিএজেন্ট গুলোর মধ্যে ময়েশ্চার পড়ে সেগুলো নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা রিএজেন্টের মধ্যেই থাকে যেগুলো স্টিপ। তাহলে যাই হোক, এখানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে। অনেকে এটা করেছে স্টোরিং এট রুম টেম্পারেচার। ইউরিনের যে মানে ইউরিনের যে রিএজেন্ট স্ট্রিপ গুলো থাকে সেগুলো রুম টেম্পারেচারই স্টোর করতে, সেগুলো ফ্রিয়ে রাখে না, সেটা রুম টেম্পারেচারই স্টোর করতে হয়। ঠিক আছে, অনেকে ডি করে দিয়েছে, তাহলে ডিটা হবে না। বুঝতে পারলে তো কেন হবে না? If a green top, red top, grey top and light blue top tubes are collected, what is the order of draw? Order of draw. আগেরটা বুঝতে পারলাম না একটু। আগেরটা বলতে চাইছে যে তুমি তো ইউরিনের স্ট্রিপ ইউজ আর করেছো, ইউরিন ইউজ করেছো তো, হুম 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 মানে সেটাকে ঠিক রাখতে গেলে সেটা কোনটা করবো না,
কোনটা ও, আমরা করবো না সেটা কোশ্চেনটা বলতে চাইছি। ঘুরিয়ে বলেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইউরিন এটা ওপেক বোতল, দেখো আমরা ওপেক বোতলই রাখি, কালো বোতলে রাখা হয়, এটা তো ক্লিয়ার বোতলে রাখা হয় না। ইউরিনের যে স্ট্রিপ গুলো সেগুলো হোয়াইট বা হ্যাঁ ব্ল্যাক যেরকম রিয়েজেন্টের বোতল আছে সেখানে রাখা হয়। তাহলে এখানে বি হচ্ছে, বোঝা যাচ্ছে বিটাই হচ্ছে কারেক্ট। আমরা যদি সিলিকা জেলটা সেখান থেকে তুলে নিই তাহলে ময়েশ্চার গুলো কি হবে, রিয়েজেন্টের গায়ে লেগে রিয়েজেন্টটাকে নষ্ট করে দেবে, মানে স্ট্রিপটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, এখানে অর্ডার অফ ডটা কি, অর্ডার অফ ডটা ব্লু, তাই তো ব্লু। তারপর কি ব্লু এর পরে কি, বলো দেখি ব্লু এর পরে কি, ব্লু, ব্লু এর পর কি বলতে পারো, ব্লু এর পর কি, ব্লু এর পর ইয়েলো, তারপর রেড। ক্লট দু রকম ভাইল হয়, একটা ইয়েলো রেড হয়, প্রথমে ইয়েলো তারপর রেড, তারপর কি রেডের পর, রেডের পর গুড, রেডের পর গ্রিন, গ্রিনের পর ইডিটিএ, ইডিটিএর পর গ্রে, গ্রের পর ব্ল্যাক, ব্ল্যাক ইজ কালেক্ট ফর ইএসআর, ঠিক আছে। তাহলে ব্লু, ইয়েলো, রেড, গ্রিন, ইডিটিএ, গ্রে, ব্ল্যাক, এটা হচ্ছে কারেক্ট অর্ডার। তাহলে এখানে কোনটা দেখো, এটা তো কোনো মতেই হবে না। লাইট ব্লু, গ্রিন, লাইট ব্লু, রেড টপ, গ্রে টপ, গ্রিন টপ, এটাও হবে না। লাইট ব্লু টপ, গ্রিন টপ, রেড টপ, গ্রে টপ, লাইট ব্লু টপ, এটাও হবে না। তাহলে এটা হবে, তাই তো, লাইট ব্লু টপ, রেড টপ, গ্রিন টপ, গ্রে টপ, এটা হবে। অপশন নাম্বার সি হবে। ওকে, the second line of defense in our body is T lymphocyte and B lymphocyte. সেকেন্ড লাইন অফ ডিফেন্সের যে নোটটা ছিল, এই দেখো, আশা করি মনে আছে সবাইকার, যদি ভুলে যাও দেখে নাও। এই দেখো, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি ছিল, স্কিন, নেজাল হেয়ার, এগুলো বলেছিলাম ইমিউনোলজি পড়ানোর সময়। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কি কি রয়েছে, মনোসাইট, নিউট্রোফিল, এগুলো কিলার সেল, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, বলেছিলাম না। আর থার্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে কি কি ছিল, লিম্ফোসাইট। তাহলে এটা বোঝা গেল। তাহলে এবার অ্যান্সারটা করা যাবে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স ইজ নিউট্রোফিল আর নিওসিনোফিল। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর থার্ড লাইন অফ ডিফেন্স। থার্ড, স্কিন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অ্যান্টিবডি থার্ড লাইন অফ ডিফেন্স। দেখে নাও একবার, এই যে স্কিন, স্কিন হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এই যে স্কিন, এটা ফার্স্ট। নিউট্রোফিল, eosinophil, it is second, and third one is lymphocyte. For solution, for solution is used to clean up biohazard spill on the floor. এটা আর কিছু বলার নেই, এটা সবাই ঠিক করেছে, 1% hypochlorite. Which reagent is not used for concentrate the stain and ova and parasite specimen? বলো, কোশ্চেনটা বোঝা গেল? Which reagent is not used to concentrate the strain, ova and parasite specimen? কোনটাকে আমরা ইউজ করি না কনসেন্ট্রেট করার জন্য, বলো না। কেউ বলছে বি, কেউ বলছে সি, দেখো ফর্মালিন আর ইথার ইউজ করা হয়, এটাকে বলে ফর্মল ইথার।
সেন্ট্রিফিউগেশন কনসেন্ট্রেশন মেথড। জিঙ্ক সালফেট ইউজ করা হয়, জিঙ্ক সালফেট সেন্ট্রিফিউগাল ফ্লোটেশন মেথড। টলোইন যেটা, এই যে রিয়েজেন্টটা, এই রিয়েজেন্টটা কিন্তু ওভা প্যারাসাইটে আমরা কোনো টেস্টের ক্ষেত্রে ইউজ করি না। বুঝা গেল? প্রত্যেকটা আমরা ওভা এবং প্যারাসাইটকে কনসেন্ট্রেট করতে ইউজ করি। এটাকে বলে জিঙ্ক সালফেট সেন্ট্রিফিউজ ফ্লোটেশন মেথড। এটাকে বলা হয় ফর্মল ইথার centrifugation method. There is no role of toluene. Toluene হবে, which does not monitor patient anticoagulant mechanism. Patient's coagulation mechanism. PT, ABDT, FDP, BT অনেকেই করে দিয়েছে FDP, অনেকেই করেছে FDP। সত্যি কি তাই? দুরকম টেস্ট হয় বেসিক টেপ, একটা বিটি হিমোস্ট্যাসিস পড়ানোর সময় বলেছিলাম, আর হচ্ছে সিটি। বিটি কি মনিটর করে? বিটি যদি বাড়ে তাহলে আমরা কি বলতে পারি? বিটি বাড়া মানে বিটি ইনক্রিজ হওয়া, এখানে কমে যাওয়া তো না, এখানে বাড়াটাই হচ্ছে মেন জিনিস। বিটি যদি কমে বেড়ে যায় তাহলে কি হতে পারে? থ্রম্বোসাইটোপেনিয়া, তাই তো। আর কি হতে পারে? ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। Two reasons are main for increase of BT. আর ক্লটিং টাইম কখন বাড়বে? যদি ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে। তাহলে BT is not related to patient coagulation mechanism, ঠিক আছে? তাহলে BT কি রিলেটেড? প্লেটলেট প্লাগ রিলেটেড, প্লেটলেট প্লাগ, ঠিক আছে? কোয়াগুলেশন আর প্লেটলেট প্লাগ জিনিসটা একটু আলাদা। প্রথমে প্লেটলেট প্লাগ ফর্মেশন হয়, তারপর হয় প্লেটলেট প্লাগ ফর্মেশন ইজ ফলোড বাই কোয়াগুলেশন বা সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, ঠিক আছে? তাহলে এখানে পেশেন্ট কোয়াগুলেশন যে মেকানিজম, অর্থাৎ যেটা ক্যাসকেড এফেক্ট, যেটা বাকি সবগুলো কিন্তু মেজার করে। পিটি কি মেজার করে বলো? পিটি আমরা জানি যে আমাদের এক্সট্রিনজিক পাথওয়ে, আর এপিডিটি ইন্ট্রিনজিক পাথওয়ে, মনে পড়ছে? কি কি মেজার করে পিটি? ফ্যাক্টর নাম্বার 7, ফ্যাক্টর নাম্বার 10, ফ্যাক্টর নাম্বার 2, ফ্যাক্টর নাম্বার 1। আর ইন্ট্রিনজিক পাথওয়ে ফ্যাক্টর নাম্বার 12। মানে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো সব লিখছি না, ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো লিখছি। ফ্যাক্টর নাম্বার 12, ফ্যাক্টর নাম্বার 8, তাই তো। তারপর ফ্যাক্টর নাম্বার 11, এইগুলোকে মনিটর করে। আর এফডিপি কি মনিটর করে বলো? এফডিপি কি মনিটর করে? এফডিপি মনিটর করে if there is any thrombo, no sorry, if there any intravascular clot, কোনো ইন্ট্রাভাস্কুলার ক্লট রয়েছে কিনা, কোনো থ্রম্বাস রয়েছে কিনা, কোনো মানে কোনো ব্লাড ভেসেলস এর মধ্যে ক্লট করে গেছে কিনা, সেটা ডিটারমাইন করে এফডিপি, ঠিক আছে? এই এফডিপি কে বলা হয় কি? ডি ডাইমার টেস্ট। শুনে থাকবো তোমরা নিশ্চয়ই, ডি ডাইমার টেস্ট। ওকে, বোঝা গেল? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ডাজ নট বলেছে যেহেতু বিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটার একটা নাম আছে ইন্টারভাস্কুলার ক্লটটাকে, ওটার নামটা মনে পড়ছে না, ওটাকে কি যেন বলে, থ্রম্বোসিস, এটাকে বলা হয় থ্রম্বোসিস। ডিপ ব্রেন, হ্যাঁ ডিপ ব্রেন থ্রম্বোসিস। হ্যাঁ থ্রম্বোসিস অনেক রকম আছে, পালমোনারি এম্বোলিজম আছে, ডিপ ভেন থ্রম্বোসিস আছে, অনেক রকম রোগ আছে। সেইগুলোকে ডিটেকশন করার জন্য আমরা এফডিপি ইউজ করতে পারি। এটাও তো কোয়াগুলেশন মেকানিজমের একটা কি বল ড্রব্যাকস। ঠিক আছে, হাইপার কোয়াগুলেবিলিটি যদি স্টেট তৈরি হয় তখন আমাদের এফডিপি করতে হয়। কখন করতে হয়? স্ট্রোক পেশেন্ট, ঠিক আছে, এমআই পেশেন্ট, তাদের এফডিপি করতে হয়। ইনফ্লামেশন বেড়ে গেলে, ইন্টারলিউকিন 6 বেড়ে গেলে, যেটা করোনার সময় হয়েছিল, কি হচ্ছিল না এখানে আমাদের একটা হাইপার কোয়াগুলেবিলিটি একটা স্টেট তৈরি হচ্ছিল, যার জন্য ব্লাড ক্লট করে যাচ্ছিল, যার জন্য স্ট্রোক হচ্ছিল, তাই না? তাহলে আমরা এই ডিডাইমার টেস্টের মাধ্যমে আমাদের দেখতে হবে যে থ্রম্বোসিস রয়েছে কিনা, তো থ্রম্বাস ফর্মেশন হয়েছে কিনা। তাহলে বিটির সঙ্গে এগুলোর কোনো রিলেশন নেই, বুঝতেই পারছো, সেজন্য বিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The person having fasting condition, they need urine detects the higher amount of amino acid, ketone, free fatty acid, both B and C. কোনটা কারেক্ট হবে এখানে? অনেকে এখানে করে দিয়েছে বি এন্ড সি, ঠিক আছে, কিন্তু দেখো আমরা জানি যখন ফাস্টিং কন্ডিশন হয় তখন আমাদের কি হয়, আমি বলেছিলাম ফ্যাট ব্রেকডাউন হয়। এই ফ্যাট ব্রেকডাউন হয়ে কি তৈরি হয়? গ্লিসারল এন্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড। ওকে, এই হচ্ছে ফাস্টিং কন্ডিশনে হচ্ছে। তো ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে, এই ফ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় যায়? ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে কি তৈরি হয়? এটা যায় হচ্ছে আমাদের লিভারে, সরি ভুল বললাম, ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে হয় বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন, এই বিটা অক্সিডেশনের ফলে তৈরি হয় কি? অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়ে লিভারে গিয়ে কি তৈরি করে? কিটোন বডি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে ফ্যাট ভাঙলো ফাস্টিং কন্ডিশনে, গ্লিসারল আলাদা হয়ে গেল, ফ্রি ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে গেল, ফ্রি ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হলো, কোথায় হলো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হলো। অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে লিভারে গিয়ে সেখান থেকে কিটোন বডি ফর্মেশন হলো। তাহলে এখানে ফ্রি ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইফ ইউরিন ডিটেক্টস, দেখো ইউরিনের সঙ্গে কিটোন বডি বেরোবে, তাহলে এখানে অবশ্যই অপশন নাম্বার বি হবে। অনেকে করেছে বি এন্ড সি, না, শুধুমাত্র বিটাই হবে কারেক্ট। বোঝা গেল কোথায় ভুলটা হয়েছে? আইসোএনজাইম ইজ এলিভেটেড ডিউরিং মায়োকার্ডিয়াল ইনফারকশন, খুব ভালো একটা কোশ্চেন। সবই তো এলিভেশন হচ্ছে, কিন্তু এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে এখানে আইসোএনজাইম বলেছে, তবে এগুলো কিন্তু কোনোটাই আইসোএনজাইম নয় এক্সেপ্ট সিপিকেএমবি। সবই তো এলিভেটেড হয়, কিন্তু আইসোএনজাইম বলেছে, তাহলে এখানে আইসোএনজাইম একটাই। যদি এখানে এলডিএইচ বলতো, এলডিএইচ 1 বলতো বা এলডিএইচ 2 বলতো, তাহলে তুমি সেটা ঠিক মারতে পারতে, কিন্তু এখানে দেখো এইটাই একমাত্র আইসোএনজাইম, এখানে চুজ অফ হবে, এটাই হবে কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, ল্যাবরেটরি এথিক্সের উপর কিছু কোশ্চেন এরকম আসতে পারে। Which of the following statement is true regarding personal information about patients? May be used for your personal advantage, may be discussed with other patients, must never be discussed outside the hospital, patient personal information may be discussed during coffee break. কোনটা ট্রু রিগার্ডিং পার্সোনাল ইনফরমেশন অফ পেশেন্ট? বলো।
Maybe used for your personal advantage? কখনোই নয়। Maybe discussed with other patients? কখনোই নয়। Patient information may be discussed during coffee break? কখনোই নয়। Must never be discussed outside the hospital? এটা হবে কারেক্ট। ক্লিয়ার হলো কোশ্চেনটা? ট্রু বলেছে, তাহলে এটাই ট্রু। The aortic valve prevents blood from flowing back into right ventricle, aorta, left atrium, left ventricle। বলো এটা কি হবে বলো? aortic valve বলা থাকে। করকম ভালভ হয়? মিন্ট্রাল ভালভ, aortic valve, tricuspid valve and pulmonary valve। 4 রকম ভালভ আমরা হার্টে দেখতে পাই, তাই তো? তাহলে এখানে বলছে যে অ্যাওর্টিক ভালভ যেটা রয়েছে, অ্যাওর্টিক ভালভ কি প্রিভেন্ট করছে? আমরা যদি একটা, যদিও আমার আঁকা খুব একটা ভালো না, এটা যদি এরকম ভাবে দেখাই, অ্যাওর্টিক আর্চ যদি হয়, ঠিক আছে, আঁকা খুব বাজে, একটুখানি মোটামুটি চেষ্টা করছি আঁকার। এটা দেখো এইটা কি, এইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম, তাই তো? এইটা রাইট ভেন্ট্রিকেল। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলে যে ভালভটা থাকে তাকে কি ভালভ বলা হয়? তাকে বলে ট্রাইকাসপিড ভালভ। এই ভালভটা হচ্ছে, খুব বাজে আঁকা হলো, এটাকে বলে ট্রাইকাসপিড ভালভ। ছবিটা সবসময় মনের মধ্যে রেখে দেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা এইটা, এটা একটুখানি আঁকতে হতো, এটা ঠিক আছে। এটা এবার এইটাকে কি বলা হয়? দেখো এটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম। এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকেল। এইখানে যে এটা আছে এটাকে বলা হয় মিন্ট্রাল ভালভ। এটা হচ্ছে মিন্ট্রাল ভালভ, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি, একে আমরা কি বলি? অ্যাওর্টা, এ ও অ্যাওর্টা, ঠিক আছে? অ্যাওর্টাতে অ্যাওর্টিক ভালভ থাকে, এই যে। খুব বাজে হলো ছবিটা, তবুও যতটা দেখানো যায় আর কি। এই হচ্ছে অ্যাওর্টিক ভালভ, ঠিক আছে? তাহলে বলছে যে অ্যাওর্টিক, কোশ্চেনটা বলছে যে অ্যাওর্টিক ভালভ প্রিভেন্টস ব্লাড ফ্রম ফ্লোয়িং ব্যাক। কি হবে এটা? কি অপশনটা, মানে কোশ্চেনটা অ্যান্সার কি হবে? এটা হচ্ছে অ্যাওর্টা, এইটা হচ্ছে অ্যাওর্টা, তাই তো? হলো? তাহলে এই ভালভটা যদি খুলে যায় তাহলে কি হয়? এই ভালভটা খুলে গেলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা এখানে ঢোকে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই ভালভ প্রিভেন্টস ব্লাড ফ্রম ফ্লোয়িং ব্যাকওয়ার্ডস। তাহলে যখন এই কপাটিকা বন্ধ হয়ে যাবে বা ভালভ যখন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে?
ব্লাডটা কোথায় আসতে পারবে না? লেফট ভেন্ট্রিকেলে আসতে পারবে না, তাই তো? লেফট ভেন্ট্রিকেলে আর আসতে পারবে না। তো স্বাভাবিকভাবেই এই কোশ্চেনের অ্যান্সারটা হবে লেফট ভেন্ট্রিকেল, তাই তো? এটা ওটা, এটা লেফট ভেন্ট্রিকেল, তাহলে এটা যদি খুলে যায় তাহলে ব্লাড একবার এখানে চলে আসবে, তাহলে কি করে? ব্যাক ফ্লো যেটা সেটাকে প্রিভেন্ট করে। তাহলে এখানে লেফট ভেন্ট্রিকেল হলো কারেক্ট অ্যান্সার, নট লেফট অ্যাট্রিয়াম। ক্লিয়ার? দেখো ছবি থেকেই বোঝা যাচ্ছে। তারপর 37 নম্বর কোশ্চেন, হুইচ ফ্যাক্টর মে কজ ব্লাড smear টু বি থিন? কি হবে এটা? Which factor may causes a blood smear to be thin? The angle of spreader is too high, the edge of spreader is cracked, the angle of the spreader is too low, the smear is spread too slowly. ভালো করে ভেবে অ্যান্সারটা, ভালো করে কোশ্চেনটা পড়ো আগে, কোশ্চেনটা পড়ে আমাকে অ্যান্সারটা দাও। দেখো দুটো জিনিস এখানে আছে, একটা হচ্ছে কখন ঠিক হচ্ছে, কখন থিন হচ্ছে। ঠিক আর থিনের গল্পটা এখানে রয়েছে। থিন, প্রথম কথা আমি বলি থিন কখন হবে? থিন হবে যখন আমরা খুব স্প্রেডিংটা যখন খুব ফাস্ট, প্রথম হচ্ছে ফাস্ট স্প্রেডিং, খুব ফাস্ট আমরা স্প্রেড করলাম, সেক্ষেত্রে হতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গেল, মানে কত অ্যাঙ্গেলে করি আমরা? সাধারণত করি 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যদি অ্যাঙ্গেলটা লেস দ্যান 30 ডিগ্রি হয়ে যায় তখন কি হয়ে যাবে? থিন হয়ে যাবে। আর ঠিক কখন হবে? ঠিক হবে তখনই যখন অ্যাঙ্গেলটা, মানে এই হচ্ছে সাইড আর এই হচ্ছে আমাদের স্প্রেডার, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার কথা বলা রয়েছে, এই অ্যাঙ্গেলটা যদি গ্রেটার দ্যান 30 হয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে। আর কখন ঠিক হবে? যদি আমরা স্লো স্প্রেড করি। থিন, থিন ঠিক কখন হবে? যদি ব্লাড ড্রপ টু মাচ, টু মাচ ব্লাড ড্রপ। থিন কখন হবে? টু লো ব্লাড ড্রপ বা স্মল ব্লাড ড্রপ। তাহলে এখানে কি বলছে? থিন। দেখো স্বাভাবিকভাবেই দ্য অ্যাঙ্গেল অফ স্প্রেডার ইজ টু লো, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। কখন থিন, কখন বোঝা গেল। এবার এই কোশ্চেন গুলো কি হয়, এইগুলো অ্যাভয়েড করে যায়, কিন্তু এগুলো তো আসতে পারে, এরকম কোশ্চেন কিন্তু তোমরা আসতে পারো, এরকম কোশ্চেন পেতে পারো, ঠিক আছে? Centrifuge is decontaminated weekly at the end of each work shift, daily all options. Centrifuge আমাদের decontamination করতে হবে কখন? Weekly at the end of each work shift, daily all of the options. কোনটা কারেক্ট? দেখো এখানে অপশন অল অফ দ্য অপশন, অল অফ দ্য অ্যাবভ হবে। অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউজ আমরা কখন ডিকন্টামিনেট করব? যদি কাজ হয় তবেই। এবার কাজ প্রত্যেক দিনও হতে পারে, কাজ সপ্তাহে হতে পারে এবং রোজই হতে পারে। তাহলে এখানে অল অফ দ্য অপশনস
এটা চুজ করব, ঠিক আছে। The table tablet used for glucose testing is in urine is called Clini test, Icto test, acid test এবং TCA। কোনটা কারেক্ট হবে এখানে? আগে কি হতো, আগে এরকম ধরনের, এখন তো আগে স্টিক ছিল না, আগে এরকম ধরনের কিছু ট্যাবলেট পাওয়া যেত, সেই ট্যাবলেটটা দিয়ে ইউরিন টেস্ট করা হতো, তো সেখান থেকে নাম হচ্ছে ইক্টো টেস্ট। ওটা কারেক্ট হবে। দেখো ক্লিনি টেস্ট ইউজ করা হয় কিসের জন্য? ক্লিনি টেস্ট ইউজ করা হয় গ্লুকোজের জন্য, ইক্টো টেস্ট ইউজ করা হয় বিলিরুবিনের জন্য। বিলিরুবিন। আর অ্যাসিডেট ইউজ করা হয় অ্যাসিটোন বা কিটোন বডির জন্য। তাহলে গ্লুকোজ টেস্ট 39-এর 1 হলো কারেক্ট। Which method is acceptable for discard needle use needle? এটা অনেকের ভুল করেছে, কি হবে বলতো এটা? নরমালি আমরা নিডল কিভাবে ডিসপোজ করি বা ডিসকার্ড কিভাবে করি? Discard whole needle into the puncture-proof container, decontaminate the needle followed by discard into puncture-proof container, bend needle and discard into puncture-proof container, discard into biohazard bag. ব্যাগ কোনোভাবেই করা যাবে না। বেন্ড নিডল এন্ড ডিসকার্ড ইনটু পাংচার প্রুফ কন্টেনার, নিডল বেন্ড করা যাবে না, বেন্ড করতে গেলে হাতে নিডল স্টিক ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটাও হবে না। ডিকন্টামিনেট দ্য নিডল ফলোড বাই ডিসকার্ড ইনটু পাংচার প্রুফ কন্টেনার, প্রথমে আমরা বলছি প্রথমে আমরা ডিকন্টামিনেট করব, তারপর পাংচার প্রুফ কন্টেনারে ফেলবো, কখনোই না। ডিসকার্ড হোল নিডল ইনটু পাংচার প্রুফ কন্টেনার, এই হোল নিডল পাংচার প্রুফ কন্টেনার উইল কন্টেন 1% হাইপোক্লোরাইড, দিস কন্টেনার will contain 1% hypo. Option is the correct. বুঝা যাচ্ছে? The automated hematology cell counter used which principle to identify the type of white cell? Is the change in cell electrical current, হ্যালো, light waves? হ্যাঁ, বলছি আগের কোশ্চেনটাতে আচ্ছা ডিকন্টামিনেটেড নিডলটা হবে না কেন? কেননা অনেক জায়গাতে সে বার্নার থাকে না, যেটাতে আমরা বার্ন করে তারপরে নিডল কাটারে কাট করে তারপরে পাংচার প্রুফ কন্টেনারে ফেলি। ডিকন্টামিনেট মানে বলতে চাইছি এখানে তুমি প্রথমে নিডলটাকে হাইপোক্লোরাইটে রেখে ডিকন্টামিনেট করলে, বার্নিংটা তো ডিকন্টামিনেট হচ্ছে না, বার্নটা কি করে আচ্ছা ডিকন্টামিনেট হবে? তো বলছে এখানে হাইপোক্লোরাইটে ডিকন্টামিনেট করে তারপর পাংচার কন্টেনারে ফেলতে বলছে। তো তোমার যদি বলতো বার্নিং দ্য নিডল ফলোড বাই ডিসকার্ডেড ইনটু পাংচার প্রুফ কন্টেনার, দ্যাট ইজ ওকে, বুঝা গেল? আচ্ছা আচ্ছা ঠিক দুটো আছে। ভাবে এখন যা গাইডলাইন, এনএমএল গাইডলাইন দুটো ভাবেই করা যায়, তুমি বার্ন করতে পারো বা তুমি বার্ন না হুম, করে ডাইরেক্টলি ফেলতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। An automated hematology বানটা cell মনে হয় তো counter, বন্ধ হয়ে গেছে। বার্নটা মনে হয়, হ্যাঁ আমি তো বলি বার্নটা বন্ধ হয়ে গেছে, বার্নটা এখন আর করতে দেয় না এখন, বার্নটা আমিও শুনছি বার্নটা এখন বন্ধ হয়ে গেছে, বার্নটা হয় না, বুঝলে তো? কারণ বার্নটা হলে কি হয়, ওইসব মানে গাইডলাইন তো অনেক আছে, বলে গ্যাস তৈরি হয় নাকি সব, সেই জন্য এটাকে হয়তো বন্ধ করে দিয়েছে ওই কারণের জন্য, ঠিক আছে, ওখান থেকে পলিউশন হচ্ছে, সেটাও হতে পারে। আচ্ছা, an automated cell hematology cell counter uses which principle to identify the type of white cell? Changes in electrical current, light wave scattering, high frequency sound wave, color absorption changes. Automated cell counter সেল কাউন্ট হয় কিভাবে জানো? সেল কাউন্ট হয় যে মেথডটা, তার নাম হচ্ছে ইম্পিডেন্স মেথড।
সেল কাউন্ট হয় ইম্পিডেন্স মেথড। আর সেল আইডেন্টিফাই মানে কোনটা ডাব্লিউবিসি, কি ধরনের ডাব্লিউবিসি, কি ধরনের ডাব্লিউবিসি, সেইটা আইডেন্টিফাই হয় লাইট স্ক্যাটারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি হলো, সেল কাউন্ট হলো ডাব্লিউবি সেল কাউন্ট, কি কি সেল কাউন্ট, ডাব্লিউবিসি, প্লেটলেট, আরবিসি কাউন্ট। কিন্তু ডাব্লিউবিসির যে টাইপ, কোনটা নিউট্রোফিল, কোনটা বেসোফিল, কোনটা ইওসিনোফিল, সেইটা কাউন্ট হয় যদি এটা একটা ডাব্লিউবিসি হয়। এটা একটা ডাব্লিউবিসি, এটা একটা ডাব্লিউবিসি। ধরো এই ডাব্লিউবিসিটা ধরো, let's suppose this WBC is lymphocyte and this WBC is neutrophil। এবার কি হয়, লাইট এখান থেকে বেরোয়, লাইট বেরোলে কি হয়, লাইট যদি এখানে বেরোয়, লাইট বেরোলে কি হবে, এটাকে বলে ফরওয়ার্ড স্ক্যাটার। লাইট স্ক্যাটার করবে মানে লাইটের বিচ্ছুরণ হবে, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ক্যাটার, ফরওয়ার্ড স্ক্যাটার, ফরওয়ার্ড স্ক্যাটার। ওকে, আরেক রকম স্ক্যাটার হয় যেটাকে বলা হয় সাইড স্ক্যাটার, এটাকে বলা হয় সাইড স্ক্যাটার। এটাকে বলা হয় সাইড স্ক্যাটার। এই দুটো স্ক্যাটার, তাহলে একটা হলো ফরওয়ার্ড স্ক্যাটার, একটা হলো সাইড স্ক্যাটার। এই ফরওয়ার্ড স্ক্যাটারের মাধ্যমে মেশিন ডিটেক্ট করে যে সেলটার সাইজটা কিরকম, আর ফরওয়ার্ড স্ক্যাটার ডিটেক্ট করে সেলটার সাইজটা কিরকম, আর সাইড স্ক্যাটার ডিটেক্ট করে সেলের যে ইন্টারনাল স্ট্রাকচার, মানে নিউক্লিয়াস এরকম দেখতে, গ্র্যানুলস আছে কি নেই, এখানে সব সেন্সর থাকে, এরকম সব সেন্সর লাগানো থাকে এরকম, বুঝলে। এই সেন্সর গুলো সমস্ত ডাটা কালেকশন করে বলে যে এই সাইড স্ক্যাটার এবং ফরওয়ার্ড স্ক্যাটার ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বলে যে এই সেলের টাইপটা মানে কি ধরনের ডাব্লিউবিসি। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে, লাইট ওয়েভ স্ক্যাটারিং। মানে কি করেছে, চেঞ্জেস ইন ইলেকট্রিক্যাল কারেন্ট না, এটা কাউন্টের জন্য ইউজ করা হয়, দিস ইজ ইউজ ফর কাউন্ট, বাট দিস থিং ইজ ইউজ ফর আইডেন্টিফাই টাইপ অফ ডাব্লিউবিসি, টাইপ অফ হোয়াইট সেল। বুঝে গেল কেন। আবার লিম্ফোসাইটের ক্ষেত্রে একই রকম, লিম্ফোসাইটের ক্ষেত্রেও স্ক্যাটার। ওকে, আচ্ছা বলছি, ওই তাহলে ফ্লো সাইটোমেট্রি কোনটা? ফ্লো সাইটোমেট্রি এটাই ফ্লো সাইটোমেট্রি। ফ্লো সাইটোমেট্রি যে মেথডটা, এটা ইউজ করা হয় 5 পার্ট বা 3 পার্ট অ্যানালাইজারে। বুঝতে পেরেছো। আবার কোন কোন অ্যানালাইজার আচ্ছা, যেখানে ফ্লুরোসেন্স ডাই ইউজ করা হয়, কোন কোন যেমন সিসম্যাক্সের যেগুলো রয়েছে, মানে সিসম্যাক্সের যে 5 পার্ট গুলো রয়েছে, সেখানে আবার একরকম ডাই ইউজ করে, ফ্লুরোসেন্স ডাই। ঠিক আছে, আমাদের ফ্লো সাইটোমেট্রি যে টেকনিক, ফ্লো সাইটোমেট্রি একই রকম টেকনিক, লাইট স্ক্যাটারিং টেকনিক। ওই লাইট স্ক্যাটার টেকনিকটাকে তো ইউজ করে ফ্লো সাইটোমেট্রি বানানো হয়েছে। বুঝতে পেরেছো। আর ওই কাউন্টের জন্য ইন্ডিপেন্ডেন্স যে কি একটা বললে, নয়, ইম্পিডেন্স মেথড। সরি, ইম্পিডেন্স মেথড, ওটা কি ফ্লো সাইটোমেট্রির মধ্যে পড়ছে না? না, ওটা ফ্লো সাইটোমেট্রি, ওটা ফ্লো সাইটোমেট্রি থাকে কিনা আমার আচ্ছা আইডিয়া নেই, ওটা ফ্লো সাইটোমেট্রির সঙ্গে কোনো রিলেশন নেই। দুটো জিনিস অ্যাকচুয়ালি আচ্ছা থাকে, একটাকে বলা হয় হাইড্রোডাইনামিক ফোকাসিং, আর একটা যে লাইট স্ক্যাটার। এই হাইড্রোডাইনামিক ফোকাসিং আর লাইট স্ক্যাটার থাকে ফ্লো সাইটোমেট্রিতে, যেমন এখানে দেখালাম আমি। এবার ওখানে কি ইউজ করে, ওখানে মার্কার ইউজ করা হয়, ওখানে ফ্লো সাইটোমেট্রিতে ইউজ করা হয় বিভিন্ন রকম মার্কার। সেই মার্কারের গুলো বিভিন্ন রকম ভাবে রিঅ্যাকশন করে, ওখানে ডাইও কিছু থাকে সম্ভবত, আমার এক্সাক্ট আইডিয়া নেই ফ্লো সাইটোমেট্রি নিয়ে। তো প্রিন্সিপালটা একই, একটা হলো হাইড্রোডাইনামিক ফোকাসিং। হাইড্রোডাইনামিক ফোকাসিং মানে হচ্ছে কি, মানে
ডাব্লিউবিসি গুলোকে মানে অ্যাকচুয়ালি ডাব্লিউবিসি গুলোকে জিনিস এরকম অনেকটা এরকম হয়, এটা সরু একটা চ্যানেল থাকে এখানে। এই সরু চ্যানেলের মধ্যে না ডাব্লিউবিসি গুলোকে একটা সিঙ্গেল লাইনে রাখা হয়, যাতে ডাব্লিউবিসি গুলো একটা সিঙ্গেল লাইনে আসে। এবার ডাব্লিউবিসি গুলো এখান দিয়ে গিয়ে ফ্লো হতে থাকে, আর এইখানে থাকে লাইট, এই লাইটটা এখানে গিয়ে মারে এবং এখান থেকে স্ক্যাটার হয়। এই ইনফরমেশনটা এই সিস্টেমে যায়, সিস্টেমে গিয়ে জেনারেট হয় যে এটা কি ধরনের সেল রয়েছে এখানে। এই জিনিসটাকে বলে হাইড্রোডাইনামিক ফোকাসিং। ওকে, তাহলে হাইড্রোডাইনামিক ফোকাসিং আর স্ক্যাটার এই দুটো জিনিস ইউজ করে অ্যাকচুয়ালি সেলগুলোকে অ্যাকচুয়ালি কাউন্ট করা হয়। ফ্লো সাইটোমেট্রিতে একই জিনিস। আচ্ছা, The creatinine is serum in Gibbs reaction mainly reacts with to produce orange color: citric acid, diazotide sulfonilic acid, picric acid, acetic acid. Gibbs রিঅ্যাকশনে কি হয় আমরা জানি যে অ্যালকালাইন পিক্রিক অ্যাসিড, অ্যালকালাইন পিক্রেট এর সঙ্গে রিঅ্যাকশন করে একটা অরেঞ্জ কালার কম্পাউন্ড তৈরি করে। তাহলে এটাই হলো কারেক্ট। আর ডাইঅ্যাজোটাইল সালফোনিলিক অ্যাসিড কোন অ্যানালাইট এস্টিমেশনের ক্ষেত্রে ইউজ করা হয় মনে আছে? ভ্যান্ডেনবার্গ মেথডের নাম শুনেছো? ভ্যান্ডেনবার্গ মেথড, বিলিরুবিন। কি হয়, ডাইঅ্যাজোটাইজড সালফোনিলিক অ্যাসিড ইজ রিঅ্যাক্ট উইথ bilirubin to produce a purple color compound, red color compound. Which is true for Koploff-Brimann's modified Gram-Stein? কিছু একটা নোট আমি তোমাদের দিয়ে দেবো, নোটটা সম্ভবত আমি শেয়ার করেছিলাম তোমাদের। এখানে দেখে না অনেক রকম মডিফিকেশন রয়েছে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে গ্রামস্টেনের মডিফিকেশন, নোটটা সম্ভবত দিয়েছিল, তুমি মনে পড়ছে আমার। তো এখানে 5টা টোটাল মডিফিকেশন রয়েছে। এই মডিফিকেশনগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি নর্মাল যেরকম স্টেন করি সেরকম করা যায় না, ঠিক আছে, ছোট ছোট মডিফিকেশন দরকার পড়ে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো এখানে জানতে চেয়েছে যে কোপিলভ অ্যান্ড ব্রিম্যানস মডিফিকেশনের মধ্যে কি কি ইউজ করা হয়। তো এখানে মিথাইল ভায়োলেট ইউজ করা হয়, আর ইউজ করা হয় আয়োডিন, আর কাউন্টারস্টেন ইউজ করা হয় বেসিক ফুকসিন। এই যে মিথাইল ভায়োলেট উইথ সোডিয়াম বাইকার্বনেট, আর ইউজ করা হয় এখানে কাউন্টারস্টেনে বেসিক ফুকসিন অ্যাড করা হয়, মানে ইউজ করা হয়। যাই হোক, আমার তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? অপশন নাম্বার ডি। Which statement is true regarding the use of reagents dipstick? Heat and moisture do not affect the reagent reactivity. Timing of each reagent area is not necessary. Reagent sticks are held vertically when reading. Reagent strips should be tested daily with control. বলো কোনটা ট্রু? হিট অ্যান্ড ময়েশ্চার ডু নট এফেক্ট, এটা কখনোই নয়, এটা সবসময় এফেক্ট করে। অর্থাৎ এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। টাইমিং অফ ইচ রিয়েজেন্ট ইজ নট নেসেসারি, হ্যাঁ অবশ্যই রিয়েজেন্টটাকে মানে রিয়েজেন্ট স্ট্রিপটাকে ইউনিটে চোবানোর পর একটা টাইম থাকে, সম্ভবত কত সেকেন্ড থেকে 1 মিনিট, তার মধ্যে আমাদের ড্রিঙ্ক নিতে হয়, পরে নিলে হবে না। তাহলে এটাও ফলস স্টেটমেন্ট।
তারপর রিয়েজেন্ট স্টিক্স আর হেল্ড ভার্টিক্যালি ওয়েট রিডিং। ভার্টিক্যালি কেন ধরবো? ভার্টিক্যালি ধরলে তো ইউরিন সিপ করতে পারে, তাহলে সেটাও কারেক্ট অ্যান্সার হলো না, এটাও ফলস স্টেটমেন্ট। যখন আমরা রিয়েজেন্ট স্ট্রিপটাকে ইউজ করবো তখন সবসময় আমাদের কন্ট্রোল চালিয়ে নিতে হবে। অনেক জায়গাতেই করা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি উচিত হচ্ছে কন্ট্রোল চালানো। কিছু কিছু জায়গাতে ইউরিনের যে স্ট্রিপে তার কন্ট্রোল চালায়, লেভেল 1 2 3টে কন্ট্রোল চালায়। তো এটা হলো কারেক্ট অ্যান্সার। Convert the blood glucose value in mg per dl, 4.2 মিলিমোল পার লিটার দেওয়া রয়েছে। কিভাবে করতে হবে এটা? করে ফেলো। ফর্মুলা আছে একটা, এটা শুধু এটা গ্লুকোজের ক্ষেত্রে নয়, যে কোনো কিছু ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো। দেখো mg per dl equals to atomic weight divided by 10 into মিলিমোল পার লিটার। এটা হচ্ছে ফর্মুলা, যে কোনো অ্যানালাইটের ক্ষেত্রে একই ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে এখানে গ্লুকোজের C6H12O6 এর কত 180 বাই 10 ইন্টু কত বলেছে এখানে 4.2। ওটা বোধহয় দাদা অ্যাটমিক ওয়েট নয়, মলিকিউলার ওয়েট। সরি, হ্যাঁ মলিকুলার ওয়েট, অ্যাটমিক না মলিকুলার ওয়েট। মলিকুলার অ্যাটমিক ওয়েট তো কার্বনের আলাদা, হ্যাঁ ঠিক ঠিক, এটা মলিকুলার ওয়েট হবে। ঠিক আছে, এবারে আমরা যদি কত হবে এটা দেখো করে 18 to 4.2 6 75.6, ওই নিয়ার 75। তাহলে এখানে এটা হলো কারেক্ট। ঠিক আছে, এই 45 পর্যন্ত বললাম, বাকিগুলো মোটামুটি সোজাই আছে, এটা এত শক্ত কিছু নেই। তো এইভাবে অ্যান্সার গুলো আমাদের করতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আজকে জিআইটা হলো না কারণ এটা এক্সপ্লেন করতে সময় লেগে গেল অনেক। এবার বলো আর কোনো কোশ্চেন রয়েছে কিনা আজকে ক্লাস নিয়ে। বলছি 46 বললে? 46 না বলিনি, কি ছিল 46? দেখো 46 একটা কোশ্চেন আছে। কি ছিল বলো কোশ্চেন, বন্ধ করে দিলাম আমি। আমি বুঝছি। ফর্টি সিক্স কি ছিল? ওয়ান ইন সিক্স ডাইলুশন, এখানে ডাইলুশন করা হলো, 1 in 6 ডাইলুশন করা হলো, ভ্যালু পেয়েছি আমি 20। তাহলে হোয়াট ইজ দ্য রিপোর্টেড ভ্যালু? 1 in 6 মানে কি? স্ক্রিন দেখা যাচ্ছে না। ওয়ান ইন সিক্স মানে কি? 1 in 6 মানে 1:5। 1 in 6 মানে 1:5, তো 20 mg per dl বলেছে। তাহলে কি করতে হবে এখানে? 20 সঙ্গে 6 গুণ করে দিতে হবে। 1:5 মানে ডাইলুশন ফ্যাক্টর কত হবে? 6। এই হচ্ছে অ্যান্সার।
1/6 মানে কি 1:5, মানে 1 ভাগ সিরাম 5 ভাগ জল নর্মাল স্যালাইন। তাহলে এটা ডাইলুশন ফ্যাক্টর কত, 6 হবে না? তাহলে 120 mg/dl। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক, আবার ক্লাস নেবো শনিবার দিন।